হ্যালো এভরিওয়ান, আই হোপ এভরিথিং ইজ গোয়িং ওয়েল। সো আজকে আমরা প্রথম ক্লাস শুরু করব সোশ্যাল স্টাডিজ টেট 2 এর। ওকে, সো সোশ্যাল স্টাডিজে কি কি সাবজেক্ট রয়েছে? চারটে সেগমেন্ট ছিল, ঠিক আছে? হিস্ট্রি, জিওগ্রাফি, দেন সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ, আর লাস্ট ছিল পেডাগজিক্যাল ইস্যুস। যেটা তো আজকে আমরা ক্লাসটা যেটা শুরু করব, দেখো চারটে সেকশনের মধ্যে যে থার্ড সেকশনটা রয়েছে, থার্ড সেকশনটা দিয়ে ক্লাসটা শুরু করব, যেটা হচ্ছে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ। ওকে, সো ক্লাসটা শুরু করার আগে একটা জিনিস সবাইকে দেখিয়ে দিচ্ছি। দেখো, একটা কোটেশন ছিল, যেটা হচ্ছে উইথ অর্ডিনারি ট্যালেন্ট অ্যান্ড এক্সট্রা অর্ডিনারি পারসিভারেন্স অল থিংস আর অ্যাভেলেবল। সরি, ইট ইজ লিটল বিট মিস্টেক, সো ঠিক করে নিচ্ছি। ওকে, আচ্ছা, এই জায়গাটা দেখো, এই জায়গাটাতে অ্যাভেলেবল হবে না, এটা হবে অ্যাটেইনেবল। ওকে, মানে কি, দেখো, অর্ডিনারি ট্যালেন্ট, আমাদের কোনো এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট থাকতে হবে এমন কোনো কথা নয়, ঠিক আছে? অর্ডিনারি ট্যালেন্ট হলেই হবে। এক্সট্রা অর্ডিনারি পারসিভারেন্স, পারসিভারেন্স মানে কি, কোনো একটা কাজ একবার করলাম, বাস হলো না, তারপর কি বললাম, না আর করবো না, গিভ আপ, তো এটা করবে না। পারসিভারেন্স ইজ কি, পারসিস্টেন্টলি আমাকে ওই কাজটার পেছনে লেগে থাকতে হবে, কাজটা যতদিন না হয় কাজটা আমাকে করে যেতে হবে। ওকে, তো তাহলেই আমাদের কি সাকসেসটা পাবো তো নিশ্চিত, হয়তো সময় লাগতেই পারে, বাট ইট ইজ অ্যাটেইনেবল। ওকে, সো এখন শুরু করব ক্লাসটা। দেখো, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ, এটার বিভিন্ন পার্ট পার্ট রয়েছে সিলেবাসটাতে। তো আজকে যেটা আমরা ফার্স্ট পার্টটা নিয়ে কথা বলবো, যেটি ডাইভার্সিটি ইন ইন্ডিয়ান সোসাইটি অ্যান্ড সোসাইটি অ্যান্ড ইনস্টিটিউশন। ওকে, যেটা হচ্ছে ডাইভার্সিটি ইন ইন্ডিয়ান সোসাইটি মানে কি, ভারতীয় সমাজে বৈচিত্র্য। আর সেকেন্ড পার্টটা কি, সোসাইটি অ্যান্ড ইনস্টিটিউশন, দ্যাট ইজ সমাজ এবং প্রতিষ্ঠান। ওকে, সো ফার্স্ট লাইনটা দেখো, ডাইভার্সিটি, এখানে একটা শব্দ রয়েছে, আর একটা রয়েছে ইন্ডিয়ান সোসাইটি। সো ডাইভার্সিটি মিনিংটা কি? ডাইভার্সিটি মানেই হচ্ছে বৈচিত্র্য। ওকে, সো এই ওয়ার্ডটা প্রথমে কোথা থেকে এসেছে এটা দেখে নিই। দিস ওয়ার্ড কামস ফ্রম ল্যাটিন ওয়ার্ড দ্যাট ইজ ডাইভার্সাস। ওকে, ডাইভার্সাস। সোসাইটিও সিমিলারলি ল্যাটিন ওয়ার্ড সোসাইটাস থেকে এসছে। ওকে, তো ডাইভার্সিটি ডেফিনেশনটা দেখবো আমরা। দেখো, এখানে টপিক অফ ডিসকাশনে কি কি টপিকগুলো আমরা নিয়ে ডিসকাস করব, পয়েন্টগুলো কি কি প্রথমে দেখাচ্ছি। ডেফিনেশন ফার্স্ট, তারপর হচ্ছে ডাইভার্সিটির টাইপস যেগুলো আছে, মানে কি কি প্রকারের ডাইভার্সিটি আছে, বৈচিত্র্যটা কি কি প্রকারে, কোন কোন জায়গায় আমরা বৈচিত্র্যটা দেখতে পারি, সেটা ইউনিটি ইন ডাইভার্সিটি। ঠিক আছে, এত কিছু ডাইভার্সিটির পরেও তো আমাদের ফার্স্ট আইডেন্টিটি কি হয়, দ্যাট উই আর ইন্ডিয়ান, তাই না, আমরা ভারতীয়। তো ইউনিটি ইন ডাইভার্সিটি এই ব্যাপারটা নিয়ে দেখবো, এটা কি করে বৈচিত্র্যের মধ্যে ঐক্য মেনটেন করা হয়। দেন মেকানিজম টু প্রমোট ইউনিটি ইন ডাইভার্সিটি। ওকে, সো বিভিন্ন ডাইভার্সিটির মধ্যে ইউনিটিটাকে আমরা কিভাবে প্রমোট করতে পারি, কি কি পদ্ধতি রয়েছে তার জন্য, বৈচিত্র্যের মধ্যে ঐক্য বর্ধিত করার পদ্ধতিগুলি কি কি সেটা দেখব। সো ফার্স্ট পয়েন্ট দেখো, ডেফিনেশন, মানে ডাইভার্সিটির ডেফিনেশনটা কি। ডাইভার্সিটি মানে বৈচিত্র্য, যেটা আমি বলেছি। দেখো, আমরা সবাই একসাথে থাকি, কিন্তু আমাদের প্রত্যেকের কি আছে, ডাইভার্সিফিকেশন আছে, প্রত্যেকের মধ্যে ডিফারেন্সেস আছে, বিভিন্ন রিলিজিয়ন, কেউ হয়তো হিন্দু, কেউ হয়তো বৌদ্ধ, কেউ হয়তো মুসলিম ধর্মাবলম্বী রয়েছে, বিভিন্ন কাস্টের লোক রয়েছে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আমরা কথা বলে থাকি। তারপর কি, বিভিন্ন ইভেন আমাদের ড্রেসিং সেন্স আলাদা হয়, ঠিক আছে, আমাদের চয়েস অফ প্রফেশন আলাদা হয়, চয়েস অফ পলিটিক্যাল বিলিভ আলাদা হয়। তো প্রত্যেকটাতেই কি আমরা ডাইভার্স, বৈচিত্র্য দেখতে পাই। তো বিভিন্ন জিনিসের মধ্যে যে বৈচিত্র্যটা, সেটাই হচ্ছে ডাইভার্সিটি। ওকে, এবার টাইপস, কি কি টাইপস রয়েছে, ডাইভার্সিটির টাইপস। আমি যদি প্রথমে দেখতে যাই কি কি ডাইভার্সিটির টাইপ রয়েছে, দেখো, রিলিজিয়াস ডাইভার্সিটি, যেটাকে বলা হয় ধর্মীয় পার্থক্য, তাই না, রিলিজিয়াস। রিলিজিয়াস ডাইভার্সিটির মধ্যে কি কি আছে, হিন্দু, হিন্দুইজম যেটাকে বলি, ঠিক আছে না, হিন্দুইজম। দেন খ্রিস্টানিটি, খ্রিস্টানিটি, তারপর হচ্ছে মুসলিম, হুম, তারপর বুদ্ধিজম, অলরাইট, সিমিলারলি শিখিজম রয়েছে, এরকম। তো বিভিন্ন রিলিজিয়াসের লোকেরা রয়েছে, বিকজ ইন্ডিয়া ইজ এ কি, ধর্মনিরপেক্ষ দেশ, সেকুলার কান্ট্রি আমরা জানি।
তো কিন্তু সেকুলার কান্ট্রি মিনিংটা কি, এটা যদিও আমরা ফান্ডামেন্টাল রাইটস যখন পড়বো তখন আমরা ডিসকাস করবো পুরোপুরি, বাট এখন যখন এখন ডাইভার্সিটি বা ইউনিটি নিয়ে কথা হচ্ছে তাই বলে রাখছি, ইন্ডিয়া ইজ এ সেকুলার কান্ট্রি। ওকে, ধর্ম নিরপেক্ষ দেশ, মানে আমাদের পার্টিকুলার কোনো ধর্ম নেই, বাট উই অল রেসপেক্ট অল দ্য রিলিজিয়ান্স ইকুয়ালি, অ্যান্ড উই হ্যাভ দ্য রাইটস টু সেলিব্রেট আওয়ার ফেস্টিভ্যালস, এনি কাইন্ড অফ রিলিজন, যে কোনো ধর্মের লোকেরা তাদের সেলিব্রেশন করতে পারে, ফেস্টিভ্যালস কি কি উৎসব রয়েছে, ঠিক আছে না। তো এটা হচ্ছে তোমার রিলিজিয়াস যে ডাইভার্সিটি, বিভিন্ন প্রকারের ডাইভার্সিটি আছে। হিন্দুইজম, আমরা যদি রিসেন্ট ডেটা দেখি, সো হিন্দুইজম যেটা আছে 82.41%, ঠিক আছে, ইন্ডিয়াতে 82.41% অফ দ্য পপুলেশন। ওকে, মুসলিমে কি কি আছে, এরা 11 পয়েন্ট, আই থিঙ্ক ইট ইজ 11.6%। ওকে, সিমিলারলি বুদ্ধিজম, শিখিজম এগুলো একটু কম আছে কম্পারেটিভলি। সো এরকম বিভিন্ন টাইপসের বিভিন্ন রিলিজিয়নের লোকেরা রয়েছে যারা তাদের রিলিজিয়নকে সেলিব্রেট করে বা রিলিজিয়াস চয়েস নিয়ে ওরা বিলিফ রাখে আলাদা আলাদা। নেক্সট পয়েন্ট যেটা দেখবো, দেখো ইউনিটি ইন ডাইভার্সিটি। ওকে, তো ইউনিটি ইন ডাইভার্সিটির আগে আরও কিছু আছে রিলিজিয়াসের মধ্যে, যেমন রিলিজিয়াস আমি ডাইভার্সিটিটা বলেছি। ওকে, রিলিজিয়াস ডাইভার্সিটির পরে হ্যাঁ লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি বলতে পারি, ভাষাগত বৈচিত্র্য, ঠিক আছে না। ভাষাগত বৈচিত্র্য যদি দেখো, বিভিন্ন অঞ্চলের লোকেরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কথা বলে, ঠিক আছে না। কেউ বেঙ্গলিতে হয়তো বলছে, কেউ হিন্দিতে বলছে, কেউ পার্সিতে বলছে, কেউ ইংরেজিতে বলছে, কেউ বড়ো ল্যাঙ্গুয়েজ বলছে, কেউ সিন্ধি বলছে, বিভিন্ন টাইপের ল্যাঙ্গুয়েজ রয়েছে। ওকে, সো ইন্ডিয়ান কনস্টিটিউশন যদি আমি দেখি, ভারতীয় সংবিধানে, আমাদের সংবিধানে 22 ল্যাঙ্গুয়েজকে রেকগনাইজ করা হয়েছে, ঠিক আছে। এটা কোন শিডিউলে আছে দেখো, 8th শিডিউলে রয়েছে। ওকে, 8th শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানের যে 8 নাম্বার তফসিল বা শিডিউল রয়েছে, এটাতে রয়েছে 22 ল্যাঙ্গুয়েজেস। ওকে, ডায়ালেক্ট যদি বলি অনেকগুলো ডায়ালেক্ট আছে, ঠিক আছে, বাট ল্যাঙ্গুয়েজ যদি বলি আমি 22 ল্যাঙ্গুয়েজটা রয়েছে যেটা রেকগনাইজ পেয়েছে। আরও আই থিঙ্ক 38 নিয়ার অ্যাবাউট 38 ল্যাঙ্গুয়েজ যেটা ডিমান্ড করা হচ্ছে যে এটাকে রেকগনাইজ করার জন্য। অলরাইট, সো 8th শিডিউলে 22 ল্যাঙ্গুয়েজ, এটা ইনিশিয়ালি যখন ছিল 1950-তে, তখন কিন্তু 22 ল্যাঙ্গুয়েজ ছিল না, তখন ছিল প্রাথমিক অবস্থায় 14 ল্যাঙ্গুয়েজ। ওকে, তারপর এটা বিভিন্ন অ্যামেন্ডমেন্ট করে বিভিন্ন ল্যাঙ্গুয়েজগুলো অ্যাড করা হয়েছে। লাস্ট আই থিঙ্ক 4টে ল্যাঙ্গুয়েজ অ্যাড করা হয়েছিল, বড়ো, সিন্ধি অ্যান্ড অ্যানাদার 2 ওয়াজ দেয়ার। সো এরকম করে ল্যাঙ্গুয়েজগুলো, ল্যাঙ্গুয়েজের ডাইভার্সিটি আমরা দেখতে পাই। তারপর কি রয়েছে, রিলিজিয়াস ডাইভার্সিটি, ল্যাঙ্গুয়েজ ডাইভার্সিটি, জিওগ্রাফিক্যাল ডাইভার্সিটি, ঠিক আছে না। জিওগ্রাফিক্যাল ডাইভার্সিটিতে কী কী আছে দেখো, ভৌগোলিক বৈচিত্র্য, বিভিন্ন এরিয়াগুলো আমরা যদি দেখি, ল্যান্ডস্কেপগুলো যদি দেখি, কোনো জায়গায় ডেজার্ট আছে, মাউন্টেন্স আছে, প্লেন আছে, ফার্টাইল ল্যান্ড, বিভিন্ন যেখানে ফার্টাইল ল্যান্ডস কি নর্থ ইন্ডিয়ান যে প্লেনটাকে বলা হয়, তো এটা হচ্ছে কি জিওগ্রাফিক্যাল ডাইভার্সিটি। তারপর রয়েছে ডাইভার্সিটি, আর একটা সেকশনও আছে। ওকে, কাস্ট ডাইভার্সিটি যদি বলি, কাস্ট ডাইভার্সিটি, দেন আরেকটাও যদি বলতে পারি তো ওইটা হতে পারে তোমার রেশিয়াল ডাইভার্সিটি। ওকে, রেশিয়াল ডাইভার্সিটি, কাস্ট ডাইভার্সিটিতেও দেখো 4টে আমরা কি কর ফাংশন, বিভিন্ন ফাংশনসকে কি কাজ করবে, ধর্ম, বর্ণ যেটাকে বলা হয়, 4 প্রকারের বর্ণ রয়েছে। কি কি থাকে এগুলো, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ঠিক আছে না। তো কাজের উপরে ডিপেন্ড করে এগুলো করা হয়। এগুলো নোটসগুলো দেওয়া হবে, বাট তোমরা যদি চাও তো এখন পেন নিয়ে লিখে নিলেই বেস্ট আমি বলবো, সঙ্গে সঙ্গে প্র্যাকটিস হবে। একটা জিনিস যদি লিখো কি হবে, এটা মনে থাকবে তাড়াতাড়ি, ও শেখার জন্য আলাদা করে তোমাকে ফোর্সফুলি শিখতে হবে না। সো বেটার কিপ রাইটিং। ওকে, তো কাস্ট ডাইভার্সিটিতে বললাম 4টে সেকশন রয়েছে, যেটি ব্রাহ্মণ বা ব্রাহ্মণিজম যেটাকে বলা হয়, ক্ষত্রিয়, তারপর বৈশ্য, শূদ্র, এগুলো। রেশিয়ালের মধ্যে দেখো বিভিন্ন রকমের মঙ্গোলয়েড কমিউনিটি রয়েছে, ইন্দো আরিয়ান কমিউনিটি রয়েছে, এগুলো রয়েছে রেশিয়াল ডাইভার্সিটি। তো বিভিন্ন রকমের ডাইভার্সিটি দেখতে পাই, এগুলো হচ্ছে ডাইভার্সিটি, কি কি প্রকারের ডাইভার্সিটি নর্মালি আমরা দেখতে পাই এগুলো। নেক্সট পয়েন্ট নিয়ে যদি যাই, দ্যাট ইজ ইউনিটি ইন ডাইভার্সিটি, মানে বৈচিত্র্যের মধ্যেও ঐক্য। দেখবে আমরা সব বৈচিত্র্য তো আছে, ডিফারেন্সিয়েশন তো আছে আমাদের মধ্যে, বিভিন্ন ডাইভার্সিফিকেশন আছে, তারপরও কি আছে আমাদের মধ্যে একটা ইউনিটি রয়েছে। ওকে, সো এই ইউনিটিটা কি, আমাদের কোর ভ্যালুটা কি বলতো, ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। রিসেন্টলি দেখবে এবার একটা যে হয়েছিল G20, ঠিক আছে না, গ্রুপ অফ 20 কান্ট্রিজ, আমি ওইটা পুরো ডেসক্রাইব করছি না, বাট বলছি ওইখানে কিন্তু একটা কনসেপ্ট ছিল, যেটা থিম ছিল, কি ছিল, বাসুদেব কুটুম্বকম, ইট ইজ ওয়ান আর্থ ওয়ান ফ্যামিলি, এরকম, মানে দ্য ওয়ার্ল্ড ইজ ওয়ান ফ্যামিলি, উই অল আর ওয়ান ফ্যামিলি, আমরা সবাই এমনভাবে ইউনিটি বা ঐক্যবদ্ধভাবে হয়ে থাকি লাইক এ ফ্যামিলি, একটা পরিবারের মতো।
সো ইউনিটি ইন ডাইভার্সিটি কোর ভ্যালু যদি আমি বলি বা কোর বিলিফ বলি তাহলে দ্যাট ইজ বাসুদেব কুটুম্বকম। ওকে, এটা না আছে কোথা থেকে তাও আমি বলে রাখছি, ইটস টেকেন ফ্রম মহা উপনিষদ অ্যান্ড হিতোপদেশ। ওকে, তো বৈচিত্র্যের মধ্যে অক্ষ তো পেলাম, এটা ইউনিটি ইন ডাইভার্সিটি মানে ডাইভার্সিটির মধ্যেও আমরা এক হয়ে থাকি বিভিন্নভাবে। এবার মেকানিজম কি, এই যে ইউনিটি ইন ডাইভার্সিটি এটা তো ইজিলি হয়তো বিভিন্ন কারণে থ্রেট আসতে পারে, আমাদের ইউনিটিতে বাধা সৃষ্টি করার বিভিন্ন ফ্যাক্টর আছে কিন্তু। ওকে, সো এটা কি করে এই ফ্যাক্টরগুলো থেকে আমরা বেঁচে আমরা ইউনিটি ইন ডাইভার্সিটিটাকে মেনটেন করব, তার মধ্যে কিছু মেকানিজম আছে। মেকানিজম টু প্রমোট ইউনিটি ইন ডাইভার্সিটি। ওকে, আমি একটা স্লাইড নিচ্ছি, দেখো মেকানিজম টু প্রমোটে কি কি আছে, কনস্টিটিউশনাল কিছু মেজারমেন্ট থাকে। ওকে, কনস্টিটিউশনাল মেজার, কনস্টিটিউশনাল মেজারের মধ্যে দেখো বিভিন্ন রকমের আর্টিকেল রয়েছে, আমরা কনস্টিটিউশন নিয়ে পুরোটা ক্লাস করব, এখন জাস্ট কিছু এটা রিলেটেড যেগুলো আসছে সেগুলো আমি বলে রাখছি, ঠিক আছে। যেমন আর্টিকেল 19, ওকে, আর্টিকেল 19 রয়েছে, আর্টিকেল 15 রয়েছে, ঠিক আছে। তারপর আর্টিকেল 29 যেখানে কালচারাল ডাইভার্সিটি, যেটাকে ডাইভার্সিটির মধ্যে আই থিঙ্ক এই পয়েন্টটা মনে হয় আমি বলিনি হয়তো, কালচারাল ডাইভার্সিটি মেনটেন করার জন্য কি আছে আর্টিকেল 29 আমরা পাবো যে কিভাবে আমরা নিজেদের কালচারগুলো সেলিব্রেট করতে পারি। আর্টিকেল 15 কি বলা আছে, একদম স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে যে আমরা কাউকে এজ পার দ্য রিলিজিয়ান বেসিসে আমরা কাউকে কখনো ডিসক্রিমিনেট করতে পারবো না, ওকে, পার্থক্য দেখাতে পারবো না। দেন আর্টিকেল 19 ফ্রিডম, ঠিক আছে, ফ্রিডম অফ এক্সপ্রেশনের আন্ডারে ফ্রিডম অফ রিলিজিয়ান আর্টিকেল 25, ঠিক আছে, ফ্রিডম অফ এক্সপ্রেশনের আন্ডারে আরও আছে আর্টিকেল 25 রয়েছে ফ্রিডম অফ রিলিজিয়ন, প্রিচ প্রপাগেশন, আমরা আমাদের রিলিজিয়নকে প্রিচ করতে পারি, প্রচার করতে পারি, প্রপাগেট করতে পারি, ঠিক আছে। তো এগুলো হচ্ছে কনস্টিটিউশনাল মেজার, তার থ্রুতে কি হচ্ছে ইউনিটিটা মেনটেন থাকছে, এটাতে কখনো বাধা আসবে না ইজিলি। অলরাইট, অলরাইট, তো মেকানিজমগুলো হচ্ছে এইভাবে, ইউনিটি ইন ডাইভার্সিটি আমরা যদি বৈচিত্র্যের মধ্যে অক্ষটা মেনটেন করতে পারি, তো এই কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো আমাদেরকে সাডেনলি কোনো থ্রেট আসলে থ্রেটটা আসতে দেবে না, বা থ্রেটটা থেকে আমাদেরকে এই ইউনিটিটা মেনটেন করতে হেল্প করবে। ওকে, নেক্সট দেখো কি আছে, এই যে থ্রেট বলেছিলাম আমি, ঠিক আছে না, যে ইউনিটিটা হ্যাম্পার করার জন্য বিভিন্ন থ্রেট আসতে পারে, থ্রেটগুলো কি কি। ওকে, থ্রেটগুলো দেখো রিসেন্টলি আমরা মণিপুরে দেখতে পাচ্ছি যে এথনিক কিছু হচ্ছে, এথনিক কনফ্লিক্টগুলো চলছে বিভিন্ন কমিউনিটির মধ্যে, এথনিক বিভিন্ন ওদের যে বিচারধারা রয়েছে এটার মধ্যে দিয়ে ওদের কনফ্লিক্ট শুরু হয়ে যায়, ঝগড়া শুরু হয়ে যায়, তাই না। যেমন মণিপুরে যেটা চলছে কুকি অ্যান্ড মেইতি কমিউনিটি, তাই না, কুকি অ্যান্ড মেইতি কমিউনিটির মধ্যে যেটা রয়েছে, সিমিলারলি এরকম বিভিন্নভাবে থ্রেট আসতে পারে। ওকে, সো এথনিক কনফ্লিক্টটাই ম্যাক্সিমাম হয়ে থাকে, ঠিক আছে না। আমরা যেটা আগে ত্রিপুরাতেও দেখেছিলাম ব্রু রিহ্যাবিলিটেশন হয়েছে, ঠিক আছে, তো মিজোরাম থেকে যেমন ওদের তাড়িয়ে দেওয়া হয়েছিল, কাইন্ড অফ সেম দ্যাট এথনিক কনফ্লিক্ট। সো এইগুলো আছে কিছু থ্রেট। হোয়াট গেইন সোসাইটি, ঠিক আছে না। এবার দেখো ইউনিটিটা মেনটেন থাকলে সোসাইটি কি লাভ হবে, এত সময় পড়লাম আমরা কি যে ইউনিটি যদি হ্যাম্পার হয় তাহলে কি কি লস হতে পারে, বা ইউনিটি যাতে হ্যাম্পার না হয় তার জন্য আমরা কি কি মেজার্স নিতে পারি। নাও এবার ইউনিটি ঠিকঠাক আছে, হোয়াট গেইন, সোসাইটির কি প্রফিট হবে, তাতে সোসাইটি কি লাভ করবে। প্রথমত কথা হচ্ছে সোসাইটি কি পিসফুলি মেনটেন করতে পারবে, সোসাইটিতে শান্তিটা বজায় থাকবে, আমি যদি ইউনিটলি থাকি তো কি হবে শান্তিপূর্ণভাবে থাকতে পারবো আমরা। সেকেন্ড পয়েন্ট যদি আমি বলি, নাম্বার 1 হচ্ছে পিস মেনটেন থাকবে। সেকেন্ড পয়েন্ট দেখো ইকোনমিক গ্রোথটাও হবে, এটাও কিন্তু ইউনিটির সঙ্গে রিলেটেড, ঠিক আছে না। তুমি একজন যদি আরেকজনের সঙ্গে ঝগড়া করো নিজের কাজটা কখন করবে, স্কিলটা ডেভেলপ কি করে হবে, তাই না। তো আমি যদি ইউনিটি মেনটেন করি তো আমাদের ইকোনমিক গ্রোথটাও হবে। অলরাইট, তারপর দেখো গ্লোবাল লেভেলে রেকগনিশন পাওয়া যাবে, ঠিক আছে, গ্লোবাল লেভেলে আমরা কি পেতে পারি, রেকগনিশন পেতে পারি, আমাদের পজিশনটা ভালো হবে, ঠিক আছে। তুমি যদি এখন ঝগড়াঝাটি করো তোমার বাড়ির জন্য, তোমার বাড়িতে যদি ঝগড়াঝাটি করো কি হবে, তোমার রেসপেক্টে এটা একটা আসবে, মানুষ কি বলবে যে ওই বাড়িতে দেখো কি চলছে। সিমিলারলি তোমার কান্ট্রিতে যদি এরকম কোনো ঝামেলা চলে তো ডেফিনেটলি ইট ইজ নট গুড ফর দ্য কান্ট্রিজ হেলথ, ঠিক আছে না। তো গ্লোবাল রেকগনিশন পাওয়া যাবে ইফ ইউনিটি ইজ মেনটেইনড। ওকে, এগুলো রয়েছে কিছু সামাজিক কি কি লাভ হবে আমাদের ইউনিটি এন্ড ডাইভার্সিটি থাকতে, মেনটেন যদি থাকে। ওকে, নেক্সট পয়েন্ট, ডাইভার্সিটি নিয়ে অনেক কিছু বললাম। দেখো ডাইভার্সিটি নিয়ে যা যা ডিসকাশন করেছিলাম কি কি ছিল, প্রথম থেকে যদি দেখি টপিক অফ ডেফিনেশন বলেছি, ঠিক আছে না, ডাইভার্সিটি কি, কোথা থেকে শব্দটা আসছে ফার্স্টেই বলেছিলাম। দেন টাইপস কি কি প্রকারের ডাইভার্সিটি আছে, বৈচিত্র্যগুলো কি কি রকমের। দেন ইউনিটি ইন ডাইভার্সিটি কথাটার মিনিং কি, কিভাবে এই ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটিগুলো মেজার বা বৈচিত্র্যের মধ্যে অক্ষ মেনটেন করা যায় তার পদ্ধতিগুলো কি কি। তারপর কিছু কিছু কনস্টিটিউশনাল
আর্টিকেল রয়েছে এই মেজার্স রিলেটেড। নেক্সট ইজ ইয়োর থ্রেট নিয়ে আলোচনা করেছি, হোয়াট গেইন সোসাইটি, কি লাভ করবে, মানে ডাইভার্সিটির পার্টটা কমপ্লিট। নাও আই এম গোয়িং টু দ্য নেক্সট পার্ট, দ্যাট ইজ সোসাইটি অ্যান্ড ইনস্টিটিউশন, দ্যাট ইজ সমাজ এবং সামাজিক প্রতিষ্ঠান। সমাজ কি, প্রথম হচ্ছে এটা, সেকেন্ড বলবো প্রতিষ্ঠান কি। লিখতে পারো তোমরা এগুলো, কিছু কিছু কিওয়ার্ডস লিখে রাখলে বেটার টু আন্ডারস্ট্যান্ড করে আনসারগুলো যখন কোয়েশ্চেন্সগুলো যখন পাবে ওগুলো সলভ করতে কনসেপ্টটা কাজে লাগবে। ওকে, তো সমাজ কি, সমাজ হচ্ছে কি কোনো একটা গ্রুপ অফ পিপল, ঠিক আছে, অনেকজন লোক আমরা একটা জায়গায় থাকি, কোনো একটা রিজনে, পার্টিকুলার কোনো একটা রিজনে থাকছি, আমরা আমাদের কাস্টম, রিলিজিয়ান, বিভিন্ন ফেস্টিভ্যালস একসাথে শেয়ার করছি। ওকে, সো এই সব কিছু মিলিয়ে কি হয় সমাজ, যেখানে একটা জায়গায় অনেকজন লোক থাকবে, ওরা ওদের বিভিন্ন কাস্টম, রিলিজিয়ান, এগুলো বিভিন্ন ফেস্টিভ্যালস এগুলো সেলিব্রেট করবে। নেক্সট প্রতিষ্ঠান যদি বলি, প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশন মানে কি, প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশনাল সামথিং মানে এটা এমন একটা কিছু যা যে কাজ করে, ওকে, ওরা ওদের কাজ করবে কি, বেসিক কিছু রুলস আছে, নর্মস আছে, ওইগুলো মেনটেন করে, ওইগুলো অবে করে কাজ করে প্রতিষ্ঠান। ওকে, তো সমাজ কি ডিসাইড হলো, প্রতিষ্ঠান কি। এবার এই প্রতিষ্ঠানগুলো কি কি আছে, প্রতিষ্ঠানগুলো যদি বলি, ফার্স্ট শুরু হবে ফ্যামিলি থেকে, পরিবার, পরিবার ইজ অলসো এ সামাজিক প্রতিষ্ঠান। দেন ম্যারেজ, ম্যারেজ ইজ অলসো এ সামাজিক প্রতিষ্ঠান। এটা কি করে হলো এটা বলছি। তো একটা হচ্ছে ফ্যামিলি, ঠিক আছে, পরিবার। হুম, 2 নম্বর যদি আমি বলি রিলিজিয়ান। হুম, 3 নম্বর যদি বলি রাষ্ট্র বা গভর্নমেন্ট, এরকম করে লেখা থাকে। 4th যদি বলি দ্যাট ইজ এডুকেশন, ঠিক আছে। এই 4টে মেইনলি রয়েছে সামাজিক প্রতিষ্ঠান। ওকে, ফ্যামিলি, এই ম্যারেজটা যেটা বললাম এটা ফ্যামিলিরই কি, ম্যারেজ ইজ দ্য বেসিস অফ ফ্যামিলি, ফ্যামিলি সৃষ্টি হবে কি করে, তো ম্যারেজ ইজ রিকোয়ার্ড ফর দ্যাট না। ফ্যামিলি, আর ফ্যামিলিকে কেন সামাজিক প্রতিষ্ঠান বলা হয়েছে, কারণ আমরা যখন বেসিক ছোটবেলা যে কোনো মরালস, বিহেভিয়ার, অনেস্টি, ইন্টিগ্রিটি, এই শিক্ষাগুলো কাদের সঙ্গে কিভাবে বিহেভ করতে হবে, হাউ টু বিহেভ উইথ দ্য অ্যাডাল্ট, হাউ টু বিহেভ উইথ দ্য ওল্ডার পার্সন, হাউ টু বিহেভ উইথ দ্য চাইল্ড, এই সবগুলো যেগুলো রেসপেক্ট, ঠিক আছে না, এই সবগুলো আমরা প্রাথমিক শিক্ষাটা কোথায় পাই, ফ্যামিলি থেকে শুরু হয়। তো ফ্যামিলি ইজ এ সামাজিক প্রতিষ্ঠান, আমাদেরকে প্রথমে সমাজে চলার জন্য যেই যে নিয়ম রয়েছে বা যেগুলো রিকোয়ার্ড, এগুলো আমরা শিক্ষা পাই কোথা থেকে, ফার্স্ট ফ্যামিলি বা পরিবার থেকে। তো ফ্যামিলি ইজ এ সামাজিক প্রতিষ্ঠান, আর ফ্যামিলি ইজ এ সোশ্যাল ইনস্টিটিউশন। এবারে ফ্যামিলি কি করে, যেটা আমি মধ্যে বলেছিলাম, এটা অনেক সময় হয়তো ডাইরেক্টলি এক্সামেও আসে, ম্যারেজ কি বা বিবাহ কি, বিবাহ ইজ এ সামাজিক বা সামাজিক প্রতিষ্ঠান, ঠিক আছে, বিবাহ হলো সামাজিক প্রতিষ্ঠান, ম্যারেজ ইজ এ সোশ্যাল ইনস্টিটিউশন। কেন, দেখো ম্যারেজ ইজ দ্য বেসিস অফ ফ্যামিলি, যে কোনো একটা ফ্যামিলি, যে কোনো একটা ইন্ডিভিজুয়াল কি করে ফ্যামিলি ক্রিয়েট করবে, ম্যারেজ, তারপর তার চাইল্ড, তারপর এই রিলেটেড কি করে বিভিন্ন কিনশিপ তৈরি হয়, ঠিক আছে না। তো এইটা হচ্ছে ফ্যামিলি বা ম্যারেজ, সামাজিক প্রতিষ্ঠান। দেন রিলিজিয়ান, রিলিজিয়ান কি, রিলিজিয়ান একটা প্রতিষ্ঠানে আমরা কি কি শেখাই এখানে গেলে, ফরগিভনেস, কম্প্যাশনেট, মানে কিভাবে আমরা সহানুভূতি শিখবো, কিভাবে আমাদের কারোকে ফরগিভ করা উচিত। ওকে, চ্যারিটি, এই যে বিভিন্ন পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্সগুলো রয়েছে, এগুলো আমরা কোথা থেকে শিখি, দ্যাট ইজ রিলিজিয়ান। সো দ্যাটস ওয়াই রিলিজিয়ান বা রিলিজিয়াস প্লেসেস আর এ সামাজিক প্রতিষ্ঠান। নেক্সট ইজ গভর্নমেন্ট বা রাষ্ট্র বা সরকার যদি আমি বলে থাকি। ওকে, গভর্নমেন্ট, রাষ্ট্র বা সরকার, দ্যাট ইজ অ্যানাদার সামাজিক প্রতিষ্ঠান। কেন বলা হয়, দেখো গভর্নমেন্টে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক, বিভিন্ন সার্ভিস, পাবলিক সার্ভেন্ট বলে থাকি না, পাবলিক সার্ভিস যেগুলো করে সোসাইটিতে, হাউ টু রুল দ্য সোসাইটি, সোসাইটিতে বিভিন্ন সোশ্যাল অর্ডার কি করে মেনটেন করা থাকবে, ল, ঠিক আছে, আইন, এগুলো দিয়ে কিভাবে একটা সমাজকে সুস্থভাবে রাখা যায়, তো এই কাজগুলো কারা করবে, গভর্নমেন্টের আন্ডারে যেগুলো করছে। তো এটা একটা সামাজিক প্রতিষ্ঠান। নেক্সট ইজ এডুকেশন। এডুকেশন মানে কি, এখানে স্কুল, কলেজ, অলরাইট, বেসিক এডুকেশন থেকে শুরু করে আপ টু গেটিং এমপ্লয়েড, ঠিক আছে না, এমপ্লয়মেন্ট পর্যন্তই রয়েছে পুরো এডুকেশনের কাজ। এবার এই এডুকেশন দেখো, প্রাথমিক অবস্থায় যখন পরিবার থেকে আমরা যে শিক্ষাগুলো পেয়ে থাকি, যেমন সততা, ইন্টিগ্রিটি, ইন্টিগ্রিটি ইজ হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অনেস্টি এন্ড ইন্টিগ্রিটি। দেখো অনেস্টলি হচ্ছে তুমি কোনো অনেস্টলি কাজ করছো, ওকে, মিথ্যে কিছু বলছো না বা কারো কাছ থেকে আননোয়িংলি কোনো কিছু নিচ্ছ না বা সামথিং লাইক দ্যাট। কিন্তু ইন্টিগ্রিটি মানে কি, তুমি কোনো পার্সন নয়, সাপোজ মনে করো আমার সামনে কেউ নেই, শুধু আমি একাই আছি, তবুও চাইলে আমি হয়তো একটা জিনিস দেখে লিখতে পারি, অলরাইট, একটা জিনিস দেখে লিখতে পারি, একটা কাজ করে নিতে পারি, আই নো দ্যাট দ্যাট পার্সন উইল নেভার নো অ্যাবাউট দিস, বাট আমি ওটা করবো না, ঠিক আছে, ওটা আমার নিজের কাছে ভালো লাগছে না। সো দ্যাট ইজ কল্ড ইন্টিগ্রিটি, দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি। তো ওই ভ্যালুগুলো, ভ্যালু সিস্টেমগুলো শিখি কোথা থেকে, আমরা পরিবার থেকে। তারপরেই সেকেন্ড স্টেপ যেটা হয় এডুকেশন, স্কুল, স্কুল কলেজে যখন এন্টার করি আমাদেরকে সেম এই শিক্ষাগুলো, অনেস্টি, ইন্টিগ্রিটি, হার্ড ওয়ার্ক,
ঠিক আছে না, পরিশ্রমের করলে কিভাবে সফলতা পাওয়া যায়, দেন ডিসিপ্লিন, কিভাবে হাউ টু বি ডিসিপ্লিন পার্সন, এইগুলো আমাদের কোথা থেকে শেখা হয়, স্কুল থেকে শুরুয়াত হয়। ঠিক আছে, ধীরে ধীরে আমরা কলেজে যাই, দেন পার্সোনাল ডেভেলপমেন্ট, কিভাবে ব্যক্তিত্বকে উন্নত করা যায়, কিন্তু ফার্স্ট কিটা কি, কোথা থেকে এগুলো আমি শিখছি, দ্যাট ইজ ফ্রম স্কুল কলেজেস। সো দ্যাট ইজ এডুকেশন ইজ দ্য, এই কারণে এডুকেশন বা স্কুল কলেজকে একটা সামাজিক প্রতিষ্ঠান বলা হয়েছে। অলরাইট, তো এটা হচ্ছে সোসাইটি বা সোসাইটাল ইনস্টিটিউশন, এইগুলো নিয়ে কথা বললাম। ওকে, ম্যারেজেস নিয়ে যদি আমি বলতে চাই, দেখো ম্যারেজেস তো বিভিন্ন কাইন্ডের হয়, ঠিক আছে না, এগুলো বলতে গেলে পুরো সোশিয়োলজির একটা পার্ট, বাট কিছুটা আমি বলে রাখছি, 2-3টে টার্ম জেনে রাখো এগুলো কি কি হয়। যেমন ওকে, পলিগেমি একটা টার্ম রয়েছে, পলিগেমি, দেন ফার্স্ট হয়তো বলা উচিত দ্যাট ইজ মনোগেমি, আর আরেকটা রয়েছে পলিএন্ড্রি। মনোগেমি কি, যখন একজন পার্সন মানে ওয়ান ফিমেল ওয়ান মেল, জাস্ট ওয়ান হাজব্যান্ড ওয়ান ওয়াইফ, এই সিস্টেম ইজ মনোগেমি। পলিগেমিতে কি হচ্ছে, একজন মেল পার্সন মানে একটা পার্সন হি হ্যাভ 2 ওয়াইফস, ওকে, একের বেশি ওয়াইফ আছে, তো তাকে বলা হচ্ছে পলিগেমি। পলিএন্ড্রিতে উল্টোটা আর কি, পলিগেমির উল্টোটা, এখানে হচ্ছে একজন ওয়াইফের মানে একজন যদি বলি ফিমেল পার্সনের দুজন হাজব্যান্ড থাকবে বা তার বেশি, এটা হচ্ছে পলিএন্ড্রি। এই 3টে টার্ম জাস্ট লিখে রাখো, ইনকেস যদি কখনো এগুলো আসে, তো ইউ ক্যান আনসার ইট। ওকে, তো সমাজ এবং সামাজিক প্রতিষ্ঠান এটা হয়ে গেল। আই হোপ এই আগের জায়গাগুলোতে কোনো ডাউট নেই কারোর, ঠিক আছে না, সোসাইটি কি, ইনস্টিটিউশন কি, বা সোসাইটি ইনস্টিটিউশন কোনগুলো, এগুলোকে কেন বলা হচ্ছে, অলরাইট, এগুলোর দরকার কি অ্যাকচুয়ালি বলো তো। সোসাইটিতে কিছু ক্যারেক্টারিস্টিক থাকে না, সোসাইটিতে যখন বিভিন্ন রকমের মানুষ থাকবে, বিভিন্ন সিমিলারিটিস থাকবে, বিভিন্ন ডিসিমিলারিটিস থাকবে, ওকে, বিভিন্ন রকমের, কারণ এক একজনের এক এক রকমের চয়েস থাকতেই পারে, ওকে, বিভিন্ন ধরনের বিলিফ থাকতে পারে, পলিটিক্যাল বিলিফ আলাদা হতে পারে, কেউ এক রকমের রাজনৈতিক বিশ্বাস রাখবে, কেউ অন্য রকমের রাখবে, ওকে। সো এখন কিছু কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করছি, ওকে। পরিবর্তনশীল সামাজিক সম্পর্কই সমাজ, এই কথাটি কে বলেছেন, কিছু কিছু কোয়েশ্চেন্স এখন আলোচনা করছি, ফার্দার আমরা যখন নোট প্রোভাইড করবো তখন অলরেডি থাকবে বা প্র্যাকটিস সেটও থাকবে তোমাদের, বাট এখন দেখে রাখো, পরিবর্তনশীল সামাজিক সম্পর্কই সমাজ, এই কথাটি কে বলেছেন, ওকে। তো এই কথাটি বলেছেন ম্যাকআইভার ও পেজ, ওকে। ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন কি আছে, মানুষ হলো রাজনৈতিক জীব, ওকে। সো হিউম্যান ইজ পলিটিক্যাল অ্যানিমেল অর সামথিং লাইক দ্যাট, ওকে। রাজনৈতিক জীব, বাংলাটাই বলছি তাহলে, ইংলিশ ছাড়া। উক্তিটি কার, কিছু কিছু জায়গায় আমি ইংলিশ নিয়েছি, ওইটা নিয়ে ভাবার বিষয় নিয়ে আমি ইংলিশের সাথে বাংলাগুলো দিয়ে দিচ্ছি, ওকে, আর নোটসগুলো তো বাংলাতে থাকবে। তো দেখো, মানুষ হলো রাজনৈতিক জীব, উক্তিটি কার, উক্তিটি করেছিলেন এরিস্টটল, ওকে। নেক্সট, রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়, that is again Aristotle, okay. নেক্সট দেখো, নেক্সট কাস্ট অফ ইন্ডিয়ান পলিটিক্স, এটা কার লেখা, কাস্ট অফ ইন্ডিয়ান পলিটিক্স, রজনী কোঠারি বা রজনী কোঠারি, যেভাবে প্রনাউন্স করতে চাও করতে পারো। রাইট, নেক্সট দেখো, এটা কিছুটা ডাইভার্সিটি বা ইন্ডিয়ান সোসাইটি এই রিলেটেড এক দুটো কোয়েশ্চেন আছে, দ্যাট ইজ জাতীয় ঐক্য দিবস কবে পালিত হয়, ওকে। তো এটার আনসার হচ্ছে 31 অক্টোবর। বলো তো এটা কেন করা হয়, জাতীয় ঐক্য দিবস আমরা কেন পালন করি বা কাকে রেসপেক্ট করে, জাতীয় ঐক্য দিবস সর্দার বল্লভভাই প্যাটেলের বার্থ অ্যানিভার্সারিকে আমরা সেলিব্রেট করি, ঠিক আছে। হ্যাঁ,
ওকে, সো এরকমের কোয়েশ্চেন্স কিন্তু প্রিভিয়াস ইয়ারেও এসেছিল, ঠিক আছে। এবার সেম কোয়েশ্চেন্স তো এগেন রিপিট হবে না, অলমোস্ট রিপিট হবে নাই বলবো, কিন্তু এটার আশেপাশে, যেমন এই কোয়েশ্চেনটা আই হোপ এসেছিল এটা কোনো একটা ইয়ারে, প্রিভিয়াস ইয়ারে। জাতীয় ঐক্য দিবস, আমার এক্সাক্ট ইয়ারটা মনে হচ্ছে না, তো জাতীয় ঐক্য দিবস কবে পালিত হয়? 31 অক্টোবর। সো এবার আসতে পারে না, এটা কেন সেলিব্রেট করি আমরা? জাতীয় ঐক্য দিবস কাকে রিমেম্বার করে বা কাকে মনে করে বা কার জন্য রেসপেক্ট বা ট্রিবিউট করি আমরা? দ্যাট ইজ সর্দার বল্লভভাই প্যাটেল, ঠিক আছে। জাতীয় ঐক্য দিবস, ন্যাশনাল ইউনিটি ডে, ন্যাশনাল ইউনিটি ডে 31 অক্টোবর। এবারে সর্দার বল্লভভাই প্যাটেলকে আর আরেকটা কি বলা হয় বলতো? লৌহ মানব, ঠিক আছে না, আয়রন ম্যান বলা হয়। কেন বলা হয়েছিল লৌহ মানব? কেন বলা হতো ওনাকে? বিকজ 562 প্রিন্সলি স্টেটকে উনি একসাথে করেছিলেন, 562 প্রিন্সলি স্টেট। অল দিস কোয়েশ্চেন্স আর আই বিলিভ কি এইগুলো যদি করে নাও তো এই টপিক থেকে অ্যাটলিস্ট আর কিছু মিস হবে না, মোস্ট ইম্পর্টেন্ট। সো লিখে রাখো এগুলো, সঙ্গে সঙ্গে পড়ার সঙ্গে সঙ্গে যদি লিখো একটা প্র্যাকটিসও হয়ে যাবে। 562 প্রিন্সলি স্টেটকে উনি একসাথে করেছিলেন, ইউনাইট করেছিলেন, ওকে। তারপর নেক্সট দেখি এটা রিলেটেড আর কিছু আছে কিনা। 562 প্রিন্সলি স্টেটকে ইউনাইট করেছিলেন লৌহ মানব। হ্যাঁ, ওয়ান মোর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স দেখো, সবচেয়ে ওয়ার্ল্ড টলেস্ট স্ট্যাচু, দ্যাট ইজ ইউনিটি স্ট্যাচু বলা হয় এটাকে, এটা রয়েছে গুজরাট, ঠিক আছে, নর্মদা রিভারের উপরে। সেম কার স্ট্যাচু? সর্দার বল্লভভাই প্যাটেল, দ্যাট ইজ 182 মিটার হাইট, ওকে, দ্যাট ইজ অন নর্মদা রিভার। এটার কাছে যে ড্যামটা রয়েছে এটার নাম কি? সর্দার সরোবর ড্যাম। অলরাইট, সো এই কোয়েশ্চেন্স গুলো দেখে রাখতে পারো, কোন ড্যাম এবং কোন রিভারের উপর এটা রয়েছে, কত মিটার এটা হাইট, কার স্ট্যাচু রয়েছে। অলরাইট, তো জাতীয় ঐক্য দিবস রিলেটেড আই থিঙ্ক এখান থেকে 4-5টা কোয়েশ্চেন তো হয়েই গেছে। অলরাইট, ওকে, জাস্ট ওকে। তো এই কোয়েশ্চেন্স গুলো, এগুলো প্রত্যেকটা টপিক লিখে রাখো, ডেফিনেটলি একটা কোয়েশ্চেন্স আসবে, আই এম শিওর। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্যাট ইজ নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান। কার লেখা এটা? এটা হচ্ছে কবি অতুল প্রসাদ। অলরাইট, আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন রয়েছে, দ্যাট এটাও মনে হয় ছিল, ইউনিটি ইন ডাইভার্সিটি, এই কথাটা কে বলেছিলেন? দ্যাট ইজ পণ্ডিত জওহরলাল নেহেরু, ওকে। ইউনিটি ইন ডাইভার্সিটি এই কথাটা উনি বলেছিলেন। উনি আরেকটা কথা বলেছিলেন, পণ্ডিত জওহরলাল নেহেরু, কি রিলেটেড বলো তো? এটা ইউনিটি ইন ডাইভার্সিটি রিলেটেড নয়, বাট ড্যাম আজ দ্য মডার্ন টেম্পল অফ ইন্ডিয়া, ড্যামস উনি মডার্ন টেম্পল বলেছিলেন, ড্যামসকে মানে বাঁধ যেগুলো, ওকে, মডার্ন টেম্পল। অলরাইট, তো এই ছিল কিছু কোয়েশ্চেন্স যেগুলো আমরা আলোচনা করলাম। পিওয়াইকিউ বা পিওয়াইকিউ রিলেটেড এই টপিক থেকে কি কি রকমের কোয়েশ্চেন্স থাকতে পারে। অলরাইট, তো আজকের টপিকটা এইভাবে এখানেই এতটুকু দিয়ে কনক্লুড করতে হবে। কি কি টপিকগুলো রয়েছে একবার সামারাইজ করব, দেখে নাও কি কি আছে। ফার্স্ট তো কোটেশন ছিল, ওকে, ডাইভার্সিটি ইন ইন্ডিয়ান সোসাইটি, ডাইভার্সিটি ওয়ার্ডটা কোথা থেকে এসছে, দেন সোসাইটি ওয়ার্ডটা কোথা থেকে এসছে, সোসাইটি অ্যান্ড ইনস্টিটিউশন নিয়ে ডেসক্রাইব করেছিলাম। কি কি টপিক ছিল, ডাইভার্সিটি কি, ডেফিনেশন কি, টাইপস অফ ডাইভার্সিটি, কি কি টাইপসের ডাইভার্সিটি রয়েছে, দেন ইউনিটি ইন ডাইভার্সিটি, ইউনিটি ইন ডাইভার্সিটির মধ্যে কি কি আলোচনা করেছিলাম, কি করে মেকানিজম, কি করে প্রমোট করা হয় ইউনিটি এন্ড ডাইভার্সিটিকে, কনস্টিটিউশন, কনস্টিটিউশন অ্যান্ড মেজার, কনস্টিটিউশনাল বিভিন্ন মেজার যেগুলো রয়েছে, কোন কোন আর্টিকেল এটার সঙ্গে রিলেটেড রয়েছে,
আর্টিকেলসগুলো নিয়ে তো আলাদা ক্লাস হবে, ডেফিনেটলি ইটস এ হিউজ ক্লাস, জাস্ট আর্টিকেল অ্যান্ড শিডিউল নিয়ে কথা হবে। তো এখন জাস্ট যে এগুলোর সঙ্গে রিলেটেড যে কিছুগুলো রয়েছে এগুলো আমি জাস্ট অল্প কিছু বলে দিয়েছিলাম। ওকে, নেক্সট দেখো সোসাইটি অ্যান্ড সোসাইটাল ইনস্টিটিউশন, এগুলো নিয়ে বলেছিলাম না, সোসাইটি কি আছে, সোসাইটাল ইনস্টিটিউশন মানে কি, কি কি সোসাইটাল ইনস্টিটিউশন রয়েছে, এগুলোর আন্ডারে এগুলো থাকার গুরুত্ব কি, ঠিক আছে না, কি কি ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। নেক্সট কিছু কোয়েশ্চেন্স ডিসকাস করেছি। ওকে, সো এই সবগুলো রিভাইজ করো বাড়িতে, কনসেপ্টগুলো আবার রিভাইজ করো, বারবার ভিডিওটা দেখো, ইফ নেসেসারি পজ করো, পজ করে লিখো বা দেখো বা শুনো, ঠিক আছে। শোনা, অডিও ভিজুয়াল ইজ মোস্ট ইম্পর্টেন্ট, এর জন্য বলেছি যখনই দেখবে কপি পেন নিয়ে বসো এবং এগুলো প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে না। তারপর একসাথে যখন লিখে নেবে তারপর একবার রিভাইজ করলে জাস্ট ইট সাফিসিয়েন্ট টু আন্ডারস্ট্যান্ড। তারপর 3 days বা 5 days পরে পরে রিভাইজ করতে থাকো, ঠিক আছে। মনে রাখার একটা পদ্ধতি হচ্ছে, দেখো প্রথম 3 দিন যা পড়বে কন্টিনিউয়াস 3 দিন পড়ো, ঠিক আছে। তারপর তুমি 10 দিন পরে পড়ো, 80% উইল বি রিমেম্বার ডেফিনেটলি, ঠিক আছে। কিন্তু আজকে পরে তুমি 15 days পরে পড়ো, দেন ইট বিকামস টোটালি নিউ। ওকে, ঠিক আছে। তো আজকের ক্লাস এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ সবাইকে। টেক গুড কেয়ার অফ ইউর হেলথ অ্যান্ড অফকোর্স ইউর লাভড ওয়ান্স। বাই।